সবাইকে স্বাগত জানাচ্ছি বিদেশের গল্পের আমাদের আজকের পর্বে। আপনারা যেমনটা জানেন বিদেশের গল্প শুধুমাত্র প্রবাস জীবনের গল্প নয়। এটি সংগ্রামের গল্প, আ আমাদের স্বপ্নের গল্প এবং নতুন করে পথ চলার একটি কাহিনী বলতে পারেন। সো বিদেশের গল্প এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি শুনবেন বাস্তব জীবনের সাহসী সিদ্ধান্ত, পেশাগত পরিবর্তন, প্রবাসের চ্যালেঞ্জ আর অভিবাসনের ভেতর বাহির মূলত এর সবকিছু নিয়ে আমরা কথা বলব। আজকে আমাদের সাথে সুদূর সিউল বা দক্ষিণ কোরিয়া থেকে জয়েন করছেন সাজ্জাদ হোসেন শাওন। আমরা তার গল্প শুনবো। কেমন করে তার পথ চলা শুরু হলো। সাজ্জাদ ভাই আপনাকে শাওন বলে ডাকবো না সাজ্জাদ ভাই বলে ডাকবো? সাজ্জাদ বলেই ডাকতে পারেন। সমস্যা আচ্ছা, নেই। সাজ্জাদ ভাই কেমন আছেন? কি অবস্থা? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন এবং খুবই ভালো কাটতেছে। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমার এখানেও সুন্দর জীবনযাপন ঠিকঠাক চলছে। তো যেমনটা আমরা বলছিলাম, আমরা তো আমাদের দর্শকদেরকে সাধারণত একটু পরিচয় করিয়ে দেই আমাদের অতিথি সম্পর্কে। তো আজ আমরা চাচ্ছি যে আপনি আপনার মতো করেই হচ্ছে যে যদি আমাদেরকে বলেন, আপনি কি করছেন? কিভাবে গেলেন? এরকম করে যদি হচ্ছে যে একটু পুরা জিনিসটা বলেন। আচ্ছা। আ আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসাইন। হু, হু। থাকি এখন ইনচনে। আগে সৌলে ছিলাম। জবের কারণে চেঞ্জ করেছি। আর কোরিয়াতে আমি আসছি ২০১৫ সালে। প্রায় ১০ বছর ধরে দক্ষিণ কোরিয়াতে আছি। হু, এখন হু। আমি পিএইচডি করছি। এখনো কমপ্লিট হয়নি। থিসিস বাকি আছে। আর সাথে আমি একটা পার্ট টাইম জব করছি। এজ এ মার্কেটিং ম্যানেজার আ ফার্স্ট মোটরসে। এটা মূলত গাড়ির কোম্পানি। আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং ফরেনারদের কাছে গাড়ির মার্কেটিং করে থাকি। এই হচ্ছে আমার ছোট পরিচয়। আর কোরিয়াতে আসা হচ্ছে ২০১৫ সালে আমি ছিলাম বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি তে। হু, হু। সেখানে ২ বৎসর আ লেখাপড়া কমপ্লিট করে ক্রেডিট ট্রান্সফার করে আমি দক্ষিণ কোরিয়াতে হানসি ইউনিভার্সিটিতে চলে আসি। আমাদের ইউনিভার্সিটি আ হানসি ইউনিভার্সিটি এবং বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজির মধ্যে একটা এমইউ করা ছিল যে ওরা এক্সচেঞ্জ স্টুডেন্ট করতে পারবে। বাংলাদেশ থেকে কোরিয়াতে আসবে এবং কোরিয়ার হানসি ইউনিভার্সিটি থেকে বিজিএমই তে লেখাপড়া করার জন্য কোরিয়ান স্টুডেন্টরা যেতে পারবে ১ সেমিস্টার বা 1 ইয়ারের কোর্সের জন্য। যদিও কোরিয়ান স্টুডেন্ট এখনো যায়নি আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু আমরা প্রায় ৬ ৬ জন স্টুডেন্ট কোরিয়াতে স্কলারশিপের মাধ্যমে আসছিলাম বিজিএমই থেকে। আচ্ছা। তো তো দারুণ গল্প তাহলে। আ কোরিয়ায় যাওয়া ইউজুয়ালি তো যেটা হয় যে বাট সবার আগে আমি ১ম এ আপনাকে অভিনন্দন জানাই এরকম একটা সফলতার জন্য। কারণ সাধারণভাবেই এটা একটা সফলতার গল্প। সাধারণভাবে আমরা সবাই তো আসলে যেতে পারি না। সবার এই সুযোগও হয় না। সবার ওই ধরনের হয়তোবা অপরচুনিটি ওইরকমভাবে থাকে না। সো এইজন্যই ১ম এ আপনাকে অভিনন্দন জানাচ্ছি আপনার এই একটা বড় সুন্দর জার্নির জন্য। তো একটু জানতে ধন্যবাদ। চাই যে আপনি যেমনটা বলছিলেন যে আপনার বিজিএম ইউনিভার্সিটির সাথে ইনচুন ইউনিভার্সিটির এক ধরনের কোলাবোরেশন ছিল স্টুডেন্ট এক্সচেঞ্জ এর ক্ষেত্রে, সেই সুবাদে আসলেন। তো এই যে শুরুর যে প্রক্রিয়াটা, এটা আসলে কিভাবে শুরু হয়েছিল? কিভাবে গেলেন আপনি? কিভাবে আচ্ছা। কতদিন লাগলো প্রায়? আচ্ছা। আমি যখন 3rd ইয়ারে পড়ি বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড ডিজাইন অ্যান্ড টেকনোলজিতে। তো হু, হু, আমাদের একটা কনফারেন্স হয়। হানস ইউনিভার্সিটির ডেলিগেট যারা ছিল, তারা আমাদের বিসি স্যারের মাধ্যমে একটা কনফারেন্সের আয়োজন করে আমাদের ইউনিভার্সিটির কনফারেন্স সেন্টারে। তো আমরা ফ্রেন্ডরা মিলে সবাই কনফারেন্সে অংশগ্রহণ করি যে হানস ইউনিভার্সিটি সম্পর্কে জানবো। তো ওদের যে ইন্ট্রোডাকশন ভিডিওটা ছিল খুবই হু, হু, চমৎকার। আসলে আমাদের ক্যাম্পাসটা আসলেই সুন্দর। তো এত বড় ক্যাম্পাস, এত বড় এরিয়া নিয়ে এবং ইউনিভার্সিটির সবকিছু জানার পর আমার ভালো লাগলো যে না, একটা অ্যাপ্লিকেশন করে দেখি যে আমিও হুম, দক্ষিণ কোরিয়াতে লেখাপড়া করতে যাব। যদিও ওই সময় দক্ষিণ কোরিয়াতে তেমন স্টুডেন্ট আসতো না লেখাপড়া করার জন্য। হু, হু, মানে সবাই তো ইউরোপ, আমেরিকাতে বা অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য ট্রাই করতো। তো যখন আমি আমার বাসায় বললাম যে আমি দক্ষিণ কোরিয়াতে যেতে চাই, আমাদের মানে ইউনিভার্সিটি থেকে ওরা স্কলারশিপের মাধ্যমে পাঠাতে চাচ্ছে। তো আমি অ্যাপ্লিকেশন করে যদি সুযোগ পাই তাহলে আমি কি যাব? বাড়িতে যখন জিজ্ঞেস করি। তো বাসা থেকেও বলতেছে যে আসলে দক্ষিণ কোরিয়াতে তো লেখাপড়া করতে যেতে শুনি না সেই ২০১৫ এক্সাক্টলি। সালে। হু, হু, তো এখন যদিও মানে কে-পপ এর জন্য বা কোরিয়ান ড্রামার জন্য কোরিয়া অনেক বিখ্যাত। সবাই হুম, চিনে। তারপরে যে 'স্কুইড গেম' হু, নেটফ্লিক্স হু, এর হু, হু। ভালো একটা সিরিজ। কিন্তু ২০১৫ সালে কিন্তু দক্ষিণ কোরিয়া সম্পর্কে মানুষের আইডিয়া খুবই কম ছিল। তো তারপরও আমার আব্বু যখন শুনে বলল,
তুমি যদি চাও ট্রাই করে দেখতে পারো, অ্যাপ্লিকেশন করো, যদি হয় যাবে, না হলে তো এটা ভাগ্যে না থাকলে কিছু করার নাই। তারপর আমরা আমাদের ব্যাচের অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করি, সেই থেকে আমরা 6 জন সিলেক্ট হই বাহ, এবং দারুণ। ইউনিভার্সিটি সব প্রসেস করে, আমরা শুধু আমাদের যত ডকুমেন্টস লাগে ওইগুলো সাবমিট করি। ইউনিভার্সিটিতে সব প্রসেস করে। আর আমাদের খুব অল্প সময় হয়ে গেছিল, প্রায় 3 মাসের মতো সময় পেয়েছিলাম, আমরা 3 মাস পরেই কুড়িয়ে চলে আসছি। দারুণ। তো জি। 2015 থেকে এখন 2025, প্রায় 10 বছর, তাই বলছি। অনেকটা সময়। তো জি। কোরিয়ান, তাহলে একটু জিজ্ঞেস করি যে আপনার আহ, হ্যাঁ ঠিক আছে, ইউনিভার্সিটি সব আপনাকে ম্যানেজ, মানে বলতে পারেন যে এক ধরনের সহযোগিতা করেছে। সহযোগিতা তো করেছে, ফ্যাশন জি। ডিজাইনিং বা ফ্যাশন টেকনোলজিতে পড়া এবং সাথে পরে যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে, এই যে আপনার যে একটা শিফট, এই শিফটটা কিভাবে হলো বা কিভাবে ট্যাগ করেছেন বা কানেক্ট করেছেন এটার সাথে? আচ্ছা, আমি বাংলাদেশে 2 বছর ফ্যাশন ডিজাইনে পড়ি, কোরিয়া তো এসেও কিন্তু আমি মানে হুম। ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টেই পড়ি। জি। মানে আমি ফ্যাশন ডিজাইনে অনার্স কমপ্লিট করি। আচ্ছা আচ্ছা। তো মানে ক্রেডিট, আমার ক্রেডিট সবগুলোই ওকে ছিল, মানে ওরা কাউন্ট করে, কোনো কিছু বাদ যায়নি। এখানে অর্ধেক ক্রেডিট বাংলাদেশে ছিল, আর এখানে অবশ্য 10 ক্রেডিট বেশি করতে হয়েছিল। হুম তারপর হুম। ফ্যাশন ডিজাইনে কমপ্লিট করার পর আমি মাস্টার্স করতে চেয়েছিলাম ফ্যাশন ডিজাইনের উপরেই আচ্ছা। আমাদের ইউনিভার্সিটিতে। তো আমার এক প্রফেসর আমাকে, প্রফেসর ছিল ফিলিপাইনের, তো উনি আমাকে, মানে আমাদের খুবই ফ্রেন্ডলি ছিল মানে প্রফেসরটা, তো উনি আমাকে সাজেস্ট করলো যে যেহেতু তুমি ফ্যাশন ডিজাইনে অনার্স কমপ্লিট করেছো, আমার মনে হয় তুমি এমবিএটা করলে তোমার কেরিয়ারের জন্য খুবই ভালো হবে। তো তারপর আমি আসলে মানে ডিপার্টমেন্ট চেঞ্জ করি, আমি তারপর এমবিএ তে বিজনেস বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপর এমবিএ করি। গুড গুড, ভেরি গুড, না ভালো চিন্তা। আর এখন হচ্ছে যে আপনি যেহেতু ডক্টরেট করছেন, পিএইচডি করছেন, একটু জি, যদি জি। বলতেন যে আপনার মূল প্রতিপাদ্য বিষয় কি, বা আপনার রিসার্চ ইন্টারেস্টটা কোথায় আসলে, বা কি নিয়ে করছেন? আচ্ছা, আমি মূলত বাংলাদেশের যে মানে অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থা, ওইটা নিয়ে আসলে রিসার্চ করতে চাচ্ছি। হুম আর কোরিয়া এবং বাংলাদেশের মধ্যে যে পার্থক্যটা, যেমন কোরিয়াতে কিন্তু দুর্নীতির পরিমাণ খুবই কম, যদিও অ্যাকচুয়ালি একদম 100% জিরো করাপশন বলা যায় না, ওদেরও মানে আম, ছোটখাটো হয় বড় বড় হুম হুম কোম্পানিগুলোতে, কিন্তু তুলনামূলক খুবই কম। কিন্তু আমাদের দেখেন বাংলাদেশের প্রধান অন্তরায় কিন্তু দুর্নীতি। হুম। বাংলাদেশের উন্নতিতে যে বাধা সবচেয়ে, আমার মনে হয় যেটা দুর্নীতির কারণে আসলে বাংলাদেশটা এত পিছিয়ে। তো আমি চাচ্ছি যে কোরিয়া এবং বাংলাদেশের মধ্যে যে পার্থক্য, এবং ওদের অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থাটা কিরকম এবং বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থাটা কিরকম, এবং বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কি কি চেঞ্জ আনলে আমাদের দুর্নীতি অনেকাংশে কমে যাবে এবং হুম হুম। সরকারি যে কার্যক্রমগুলো আরো দ্রুত গতিতে হবে, আমি এটা নিয়ে চাচ্ছি যে একটা রিসার্চ দাঁড় করানোর জন্য। আবারও আবারও দারুণ একটা সাবজেক্ট। আমার মনে হয় যে আহ, আমাদের পক্ষ থেকে অবশ্যই আপনার সফলতা কামনা করছি। এবার একটা সম্পূরক প্রশ্ন করি। সম্পূরক প্রশ্নটা এরকম যে ভাষাগত একটা জটিলতা থাকে। হুম। জি, জি। সেক্ষেত্রে আহ, হয়তোবা আপনাদের মাধ্যম ইংরেজি মাধ্যম, সেখানে আপনি হয়তোবা এরকম করেই করছেন। বাট তারপরেও তো প্রতিদিনের চলাচলের জন্য, যোগাযোগের জন্য কোরিয়ান ভাষাটা জানাও এক ধরনের জরুরি। এই যে ভাষার যে মানে চ্যালেঞ্জ বলা যায় একদিক থেকে, এটা কিভাবে উত্তরণ করেছেন? আপনি কি ভাষা শিখেছেন নাকি প্রসেসটা যদি বলেন একটু? আচ্ছা, কোরিয়াতে আসলে ভাষা প্রবলেমটা খুবই মারাত্মক প্রবলেম। আপনি হুম যদি হুম। কোরিয়ান ভাষা না জানেন, কোরিয়াতে চলাফেরা করা খুবই টাফ। আচ্ছা। বিশেষ করে গ্রাম অঞ্চলে বা আপনি যখন যাতায়াত করবেন, আহ ইংলিশ পারে না বললেই চলে। একমাত্র সেউল বা বড় বড় শহরগুলোতে এখন আধুনিক ছেলে মেয়ে সবাই পারে। হুম বড় হুম। বড় শহরগুলোতেও সব মোটামুটি পারে, কিন্তু গ্রাম অঞ্চলে বা আপনি যখন যাতায়াত করবেন ট্রেন, বাস, বা আপনি একটা ডিপার্টমেন্ট স্টোরে যাবেন, আসলে ইংলিশ একদম পারে না বললেই চলে। তো সেই ক্ষেত্রে মানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা খুবই মারাত্মক কোরিয়াতে। হুম। আর আমাদের ক্ষেত্রে প্রবলেম একটু কম হয়েছিল, কারণ হচ্ছে আমরা প্রথমে ল্যাঙ্গুয়েজ কোর্স করি। আমরা আচ্ছা। সরাসরি মানে বিজেএমই থেকে যখন আসি, প্রথমে আমরা ডিপার্টমেন্টে যাই নাই, প্রথম আমরা ল্যাঙ্গুয়েজ কোর্সে আসি। আমরা 1 সেমিস্টার ল্যাঙ্গুয়েজ কোর্স করে তারপর ডিপার্টমেন্টে গিয়েছিলাম। সেই ক্ষেত্রে আচ্ছা। আমাদের একটা বেসিকটা মোটামুটি ছিল, আমরা চলাফেরা করার জন্য যতটুকু প্রয়োজন মোটামুটি শিখেছিলাম। তারপরও যেহেতু একটা নতুন ভাষা,
এক সেমিস্টার আসলেই তেমন শিখার মতো না। অনেক প্রথম প্রথম অনেক প্রবলেম হতো, মোবাইলে ট্রান্সলেট করে করে বোঝানো লাগতো। আবার কোথাও গেলে এই জিনিসটার নাম কি জানতাম না, মোবাইল হুম। ট্রান্সলেট করে ওদের দেখানো হতো, আবার ওরা ট্রান্সলেট করে দেখানো, একটু মানে প্রবলেমে পড়ি আমরা। তো আমার মানে সাজেস্ট থাকবে যারাই কোরিয়াতে আসবে, বা টোরে হোক বা লেখাপড়া করতে হোক বা জব বিষয়ে আসুক, ল্যাঙ্গুয়েজটা শিখে আসলে ওদের জন্য খুবই মানে সুবিধা। তার মানে কি বলা যায় যে আপনি এখন কোরিয়ান ল্যাঙ্গুয়েজে বা কোরিয়ান ভাষায় মোটামুটি এক ধরনের দক্ষতা অর্জন করেছেন, ফ্লুয়েন্সি আছে, আপনি চলাফেরা যোগাযোগ করতে করার পারেন। জন্য যতটুক প্রয়োজন আসলে মোটামুটি পারি, তবে একটা ভাষা একদম ফ্লুয়েন্টলি বলাটা একটু টাফ। হুম, আমি মানে বুঝতে যতই পারছি। থাকুক মন থেকে যে একদম সবকিছু বলা যায় আসলে তা হুম। না। আমরা যতটুকু মানে মানে প্রাতিষ্ঠানিক শিখেছি তা বলতে পারি, কিন্তু একটা নতুন একটা বিষয় নিয়ে কথা বলতে বললে বা একটা নতুন কিছু মানে জিনিস আসলে এটার নাম কি আসলে জানি না, তখন আমাদেরও মোবাইল ট্রান্সলেট করে করেই দেখতে হয়, মানে আই প্রতিনিয়ত নো। শিখছি আসলে। না, না, শেখার মধ্য দিয়েই যেতে হয়। এবার আরেকটা আ মানে একটা প্রশ্ন মাথায় আসছে যে হ্যাঁ, আপনি আপনার ইউনিভার্সিটি থেকে এক ধরনের সুযোগ পেয়েছেন। বাবা-মার সাথে কথা বলে কোরিয়ায় আসছেন। ভাই জি কোরিয়ায় মানুষ তো কোথায় যায়? আপনি যেমনটা বলছিলেন যে ইউরোপে যায়, আমেরিকায় জি জি। যায়, অস্ট্রেলিয়াতে যায় পড়াশোনা করার জন্য। সো কোরিয়াতে যখন পড়তে গেলেন তখন কি মনে হয়েছে, নাহ, ঠিক হয়নি। আসলে ইউরোপ আমেরিকাতেই চেষ্টা করার দরকার ছিল। কেন বেছে নিলেন কোরিয়া? ১ম এ তো এই প্রশ্নটা আসতেই পারে যেটা আপনি উত্তর দিয়েছেন। বাট কেন থেকে গেলেন কোরিয়া? সেটা যদি একটু বলেন। আচ্ছা। ১ম যখন আসি, ১ম একটু মানে টাফ মনে হয়েছিল যে কোরিয়াতে সারভাইভ করা কঠিন হয়ে যাবে যেহেতু ভাষাগত সমস্যা। হুম, হুম, আ কিন্তু কোরিয়াতে আসার পর মানে কোরিয়ান মানুষের আচার-ব্যবহার, তারপর মানে এখানে চলাফেরা, কমিউনিকেশন সিস্টেম এবং টেকনোলজি সব দিক থেকে আমার কাছে মানে ইউরোপ আমেরিকা থেকে কম মনে হয়নি। সব হুম, দিক থেকেই ওরা উন্নত। আ যাতায়াত ব্যবস্থা বলেন, ইন্টারনেট বলেন বা আ টেকনোলজিতে বলেন, কোরিয়া সব দিক থেকেই আগিয়ে। এবং আমার মনে হয়েছিল যে না, ফরেনারদের জন্য কোরিয়া একটা ভালো অপশন হতে পারে তাদের ক্যারিয়ারের জন্য, এবং কোরিয়ার ফিউচার ভালো। জব সেক্টর বলেন সব দিক থেকে কোরিয়াতে ফিউচার ভালো, যদি ভাষা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা মানে কমপ্লিট করতে পারে। মানে এটা যদি মানে ডেভেলপ করতে পারে আর একটু স্কিল থাকলে আসলে কোরিয়াতে সব দিক থেকে আমার কাছে ভালো মনে হয়েছে। তাই আস্তে, আস্তে মানে সারভাইভ করে থেকে গেলাম আরকি। আর কোরিয়াতে জব সেক্টরও ভালো। আলহামদুলিল্লাহ, এবং সেলারিও ভালো। আমার কাছে খারাপ মনে হয়নি। আচ্ছা। না, 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 মেক সেন্স। তাইলে আমি এই কথার সূত্র ধরেই ২ টা প্রশ্ন করি। আপনি জি, বললেন যে যদি স্কিল থাকে। তো আমরা জি। যখন স্কিলের কথা বলছি, কি ধরনের স্কিল থাকে? এটা কি STEM রিলেটেড? লাইক আপনার সায়েন্স, টেকনোলজি, ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং এই ধরনের টেকনোলজি? নাকি অন্য কোন ধরনের স্কিল সেট এর কথা বলছেন? ১ আর আপনি বললেন যে ফিউচার ভালো। তো ফিউচার ভালো বলতে আপনি আ মানে যেমনটা আপনি বললেন যে আপনার ফিউচার প্ল্যান কি কোরিয়ান নিয়ে? সো ১ম প্রশ্নটা আগেই করি যে স্কিলের কথা যেহেতু বললেন, কোন ধরনের স্কিল সাধারণত ভালো হয় যদি আমি কোরিয়াতে থাকতে চাই বা বিজনেস করতে চাই, পড়াশোনা করতে চাই, থাকতে চাই, চাকরি করতে চাই? আচ্ছা। অবশ্যই কোরিয়াতে মানে সবচেয়ে বেশি যেটা মানে ডিমান্ড সেটা হলো আইটি সেক্টরে। হু, হু, আইটির আইটিতে যাদের স্কিল ভালো থাকে ওদের জব সেক্টরও খুবই ভালো এবং জব এভেইলেবল। আর সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাও কম। হুম, আর দ্বিতীয় হচ্ছে যারা নার্সিং বা মানে ডক্টর এবং লয়ার, ওদের সবারই মোটামুটি ডিমান্ড খুবই ভালো কোরিয়াতে। আর যারা কোরিয়াতে একটু ভাষা পারে, যেমন ধরেন মানে বর্তমানে কোরিয়ান কসমেটিক্স পুরা হুম, বিশ্বে ওরা চাচ্ছে এক্সপোর্ট করার জন্য, এবং বাংলাদেশ সহ অন্যান্য দেশও খুবই চাহিদা। তো ওদের হুম, মার্কেটিং এ অনেক লোক প্রয়োজন যারা ইন্টারন্যাশনাল মার্কেটিং করবে, যাদের দেশে বা কোরিয়ান প্রোডাক্ট নিয়ে রিপ্রেজেন্ট করবে। এই লোকগুলো প্রয়োজন এক। দ্বিতীয় হচ্ছে যেমন বিভিন্ন রেমিটেন্স কোম্পানি, হুম, যেমন প্রতিটা দেশেই তো এই মানে কোরিয়াতে যারা থাকে তাদের দেশে ওদের টাকা পাঠাতে হয়, তারপর বিভিন্ন ডকুমেন্টস বা বিভিন্ন প্রোডাক্ট পাঠাতে হয়। সেই ক্ষেত্রে প্রতি দেশেরই বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ দরকার পড়ে, সেটা স্টুডেন্ট হোক বা জব হোল্ডার হোক। ওই ক্ষেত্রে অনেক জনবলের চাহিদা। আর আর যদি বলেন আপনারা যারা নন স্কিল, ওই ক্ষেত্রেও কোরিয়াতে প্রচুর মানে মাইগ্রেন্ট ওয়ার্কার, ওদের ওইটার ওই ক্ষেত্রে অনেক জব আছে। তো হুম। আমার মনে হয় যে যারা স্কিল্ড জব তারা যেমন হোয়াইট কালার জব পাচ্ছে এবং এভেইলেবল, এখন যদি ল্যাঙ্গুয়েজ ভালো পারে, ইংলিশ স্কিল ভালো থাকে, যাদের ইংলিশ ভালো, যে কোরিয়ান ভাষাও পারে আবার ইংলিশে ভালো ফ্লুয়েন্ট, মানে ওদের ক্ষেত্রে জবের প্রায়োরিটি বেশি।
আর এছাড়া বিভিন্ন যেমন রেস্টুরেন্ট বা ব্লু কালার জব, যেগুলো মাইগ্রেন্ট ওয়ার্কার বলতে পারেন, তো ওদের জবও মোটামুটি কোরিয়াতে ভালো, মানে জব অ্যাভেলেবল যদি কোরিয়ান ভাষাটা ভালো পারে। আচ্ছা। তাহলে যদি ধরেন এখন বাংলাদেশ থেকে কেউ একজন কোরিয়াতে কাজের জন্য যেতে চায়, তার সুযোগটা কেমন? তো আমরা চিন্তাই করে নিলাম যে ২ টা ভাগে ভাগ করি। আপনি যেমন ব্লু কলার এর কথা বললেন, আমি ব্লু কলার এরটা পরে আসি, হোয়াইট কলার এর কথাই বলি। তার IELTS স্কোর ভালো, ইংরেজি ভালো, কাজের এক ধরনের খুব ভালো এক্সপেরিয়েন্স আছে এবং আইটি থেকে আ হেলথ সেক্টরে সব থেকে আপনার অভিজ্ঞতা থেকে আপনি কি বলবেন যে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? কিভাবে শুরু করা উচিত? আচ্ছা, এখানে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যারা কোরিয়াতে অলরেডি অবস্থান করছে, যেমন হুম, স্টুডেন্ট লেখাপড়া করার পর। আরেকটা সেক্টর হচ্ছে যে বাংলাদেশে ওর জব এক্সপিরিয়েন্স আছে, বা বাংলাদেশে ও গ্রাজুয়েশনের পর কোরিয়াতে জব নিতে চাচ্ছে। এখন ধরেন যদি বাংলাদেশ থেকে একটা স্টুডেন্ট ও যদি আসতে চায়, সেক্ষেত্রে ওরা যেহেতু ভিসা স্পন্সর করে নিয়ে আসবে, প্রথম ওরা দেখবে যে ওর জেনারেল স্কিল, যেমন ওর অনার্স বা মাস্টার্স বা হুম, আইএলটিএস এর স্কোর আছে কিনা। দ্বিতীয় হচ্ছে ওর জব এক্সপিরিয়েন্স আছে কিনা। হুম, ধরেন একটা আইটি সেক্টরে একজন লোক নিয়োগ করবে, তো যেহেতু ওরা একজন দেশের বাইরে থেকে, কোরিয়াতেও তো অনেক স্টুডেন্ট আছে, তো ওরা কেন একজন ফরেনার নিবে? হুম, প্রথমত ওর হচ্ছে ইংলিশ দক্ষতা দেখবে। হুম, দ্বিতীয় হচ্ছে ওর কোরিয়ান ল্যাঙ্গুয়েজ পারে কিনা। যেহেতু কোরিয়াতে ও থাকবে, ওর সাথে কমিউনিকেশন করার জন্য যদিও মানে আইটি সেক্টরে ইংলিশ হলেই চলে, তারপর ও যেহেতু কোরিয়ান টিমের সাথে কাজ করবে, একটু বেসিক যদি কোরিয়ান পারে ওইটা সুবিধা। আর দেখবে ওর জব এক্সপিরিয়েন্স, যেমন বাংলাদেশে ও কোথায় জব করেছে, ওর এক্সপিরিয়েন্স যদি থাকে। কোরিয়াতে অনলাইনের মাধ্যমে জব পোর্টাল আছে অনেকগুলা, বাংলাদেশ থেকে যে কেউ নিজেই আবেদন করতে পারবে। এবং ওর যদি কোনো কোম্পানি ওকে চয়েস করে, ভিসা স্পন্সর করে, ও ইজিলি বাংলাদেশ থেকে কোরিয়াতে মুভ করতে পারবে। গুড। তার মানে মোটামুটি এটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ, সুযোগ আছে। কিন্তু আপনাকে আপনার নির্দিষ্ট কিছু স্কিল সেট যেটা ল্যাঙ্গুয়েজ জি, অফ কোর্স জি, এইগুলো গ্রো করতে হবে, এগুলো ডেভেলপ করতে হবে। তারপরে আপনি বিভিন্ন জব সাইটে যেয়ে এপ্লাই করতে পারেন এবং ভিসা জি, স্পন্সরশিপ লাগবে। এই জি, কথার সূত্র ধরে সাজেদ ভাই একটা জিনিস জানতে চাই যে আপনি তো প্রায় ১০ বছরের মতো থাকেন। কোরিয়াতে জি। কি আপনার পিআর বা পার্মানেন্ট রেসিডেন্টশিপ পাওয়ার কোনো সুযোগ সুবিধা আছে? বা আপনি কি যেমন আম দুবাইতে বা সংযুক্ত আরব আমিরাতে আপনি রেসিডেন্টশিপ না নিয়েও হচ্ছে যে শুধুমাত্র কাজের ভিসা নিয়ে অনেক দিন পর্যন্ত থাকতে পারেন একটা ব্যাপার নিয়ে। কোরিয়ার সিস্টেমটা কেমন বা কি আছে এখানে? হ্যাঁ, কোরিয়াতেও আপনি কাজের ভিসা নিয়ে লং টার্ম থাকতে পারবেন, আপনার যতদিন জব থাকবে ততদিন হুম, থাকতে পারবেন। তবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যেমন জবের কন্ট্রাক্ট থাকে 1 বছর বা 3 বছরের জব কন্ট্রাক্ট, তো আপনার কন্ট্রাক্ট শেষ হলে আবার অটো রিনিউ, হুম, জব যদি রিনিউ হয় ভিসাও আপনার অটো রিনিউ করতে পারবেন। সেক্ষেত্রে ইমিগ্রেশনে আবার প্রতি বছরই মানে ভিসা রিনিউর জন্য আবেদন করতে হবে। এটা হচ্ছে জবের ক্ষেত্রে যদি আপনার জব হুম। থাকে। আর যদি পার্মানেন্ট রেসিডেন্সির কথা বলেন, সেটা কোরিয়াতে হচ্ছে পয়েন্ট বেস। আচ্ছা। যেমন আপনার ডিগ্রির উপর একটা পয়েন্ট থাকে, হুম, বয়সের উপর একটা পয়েন্ট থাকে, ইনকামের উপর একটা পয়েন্ট থাকে। তো এবং ভলেন্টিয়ারিং ওয়ার্ক বা আপনি যেখানে জব করছেন, যদি টপ ক্লাস কোম্পানির মধ্যে জব করেন, সেক্ষেত্রে একটা পয়েন্ট থাকে। তো আপনি যদি পয়েন্ট মানে কমপ্লিট করতে পারেন ওদের মিনিমাম, সেই ক্ষেত্রে আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে আবার ক্যাটাগরি থাকে, যেমন আচ্ছা। বিভিন্ন ভিসার ক্যাটাগরি, যেমন কোনো ভিসা থাকে 3 বছর, কোনোটা 5 বছর। ওইটা আপনার পয়েন্টের উপর নির্ভর করে আপনি ভিসাটা পাবেন। যেমন হুম, আপনার পয়েন্ট যদি হাই হয়, আপনি 5 বছরের বিষয়ের জন্য আবেদন করতে পারবেন। আর আপনার পার্মানেন্ট রেসিডেন্সির জন্য একটা পয়েন্ট রিকোয়ারমেন্টস থাকে, ওইটা যদি আপনি ফুলফিল করতে পারেন, যেমন GNI 1, মানে ওর স্যালারি হাই থাকতে হবে, ভালো কোম্পানিতে থাকলে আপনি সরাসরি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন। তবে ধাপ বাই ধাপ, যেমন আপনি হুম। প্রথম 3 বছরের ভিসা পেলেন, তারপর আপনি পার্মানেন্ট পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন। মূলত ওরা চাচ্ছে যে ট্যালেন্টেড লোকগুলো আসুক। যে কোরিয়াকে ওরা কি দিবে, যেমন আমি আপনাকে ভিসা দিব, পার্মানেন্ট রেসিডেন্সি দিব, কেন দিব? কোরিয়া আপনার দ্বারা কি উপকৃত হবে? তো ওরা হুম। চাচ্ছে সেই মানে ট্যালেন্টেড লোকগুলোকেই কোরিয়াতে রাখার জন্য মূলত। মূলত তাইলে বোঝা যাচ্ছে যে অন্য সব আপনার উন্নত দেশে যে ধরনের পদ্ধতি ওই একই ধরনের পদ্ধতি অবলম্বন একই করা হয়। পদ্ধতি, তবে কোরিয়াতে আমার মনে হয় যেমন কোন দেশ আছে যে 5 বছর থাকার পর সে অটো আবেদন করতে পারছে, কিন্তু কোরিয়াতে একটু কঠিন, মানে হুম। ওর পয়েন্ট মানে রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করা লাগে।
তো মানে কত, কত বছর লাগে? যেমন ধরেন আমি যদি আপনার উদাহরণই ধরি, ধরেন আপনি ১০ বছর পর্যন্ত আছেন। আপনার যদি রিজার্ভেশন থাকে তাহলে বলার দরকার নেই। বাট আপনি ধরেন ১০ বছর আছেন। আপনি তো এবং একটা ভালো চাকরিও করেন, পড়াশোনাও করছেন। আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্টশিপ নিতে চান, জি, উদাহরণ হিসেবে যদি আপনাকে বলি, তাহলে জি। আপনাকে আর কতদিন অপেক্ষা করতে হবে বা কি করতে হবে আর? আচ্ছা, আমার মূলত এখন মানে রেসিডেন্সি ভিসা আছে, কিন্তু এটা হচ্ছে মূলত মানে 3 বছরের ভিসা এরকম। হুম, কিন্তু আমার যদি এই 3 বছর কমপ্লিট হয় তাহলে আমি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবো। তো আমার আর 1 বছর বাকি আছে, তারপর আচ্ছা। আবেদন করতে পারবো। এর মধ্যে আমার পিএইচডিও শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভেরি গুড, ভেরি গুড। আর তো আপনি যদি মানে যদি বাংলাদেশ থেকে ধরেন একজন লোক আসলো, সে হুম, প্রথম যদি জব ভিসায় আসে, স্কিলড জব, ধরেন আইটি সেক্টরে একজন লোক আসলো, তো ও এসে যদি এখানে 3 বছরের একটা জবের এক্সপিরিয়েন্স থাকে এবং ওর যদি স্যালারি জিএনআই কমপ্লিট থাকে, 3 বছর পরেই পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবে। কিন্তু প্রথম বাংলাদেশ থেকে যখন আসবে, সে প্রথম মূলত 1 বছরের ভিসা নিয়ে আসবে, তখন 1 বছর করে রিনিউ করে 3 বছর কমপ্লিট হলে ও পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবে। সেটা হচ্ছে গ্রেট। আজীবনের জন্য। এটা তো খুবই ভালো। মানে আপনি একটা দুর্দান্ত একটা ইনফরমেশন দিয়েছেন। একটু যদি জিজ্ঞেস করি যে, এই যে ধরেন বাংলাদেশ থেকে আসলো, তার জিএনআই যদি ভালো থাকে, তার মানে তার হচ্ছে যে ইনকাম যদি ভালো থাকে, এই ইনকামটা যদি আমরা একটু কনভার্ট করি, তাহলে মানে কত ডলার ইউজুয়ালি হচ্ছে যে মান্থলি বা অ্যানুয়ালি হলে তারপরে সে এরকম একটা এলিজিবল ফিল হয় বা ফিট করে? ইয়ারলি $50,000 মেবি। জি, $50,000 জি, ওকে। জি, আমি একটু সার্চ দিয়ে দেখতে না, হবে না, না যে কোন এখন সমস্যা নেই। বর্তমান কত। আমার মনে হয় হ্যাঁ, না, না। ওটা তো লোকজন খুঁজে নিবে। সো আপনি জি, জি। সার্চ দিতে, দিতে আরেকটা জিনিস জিজ্ঞেস করি যে, আপনি তো সো ফার আমার মনে হয় যে কোরিয়াতে থেকে খুশি। কোরিয়া যেমনটা বলছিলেন যে কোরিয়ার মানুষ, সিস্টেম, এভরিথিং জীবনযাত্রা নিয়ে যদি একটু বলতেন, খরচ কেমন? কেমন হ্যাঁ, ভাবে চলে কোরিয়াতে জীবনটা? কোরিয়াতে খরচ একটু বেশি, যদি হুম, মানে আমরা বাংলাদেশের সাথে তুলনা করি অনেক হাই, তবে হুম। কোরিয়ার ইনকামের তুলনায় খরচ আমার মনে হয় স্বাভাবিক। আচ্ছা। যেমন কোরিয়ার বেসিক ইনকাম বাংলাদেশে প্রায় 1,80,000 টাকা, হুম, একদম যদি ব্লু কালার জবও করে, শুধু বেসিক ইনকাম। মানে যে কোনো জব করে এর নিচে ওর স্যালারি থাকবে না, এটা মিনিমাম হুম। 1,80,000 টাকা। তো আর যদি আর যারা হাই ক্লাস জব করে, এটা তো অনেক উপরে হতে পারে। হ্যাঁ, মানে এটার তো আর কোনো লিমিট নাই। কিন্তু আপনার যদি আমরা একটা লিমিট ধরি যে 1,80,000 টাকা হচ্ছে একজনের বেসিক ইনকাম। এবং এখন আমরা যদি খরচ হিসাব করি, আপনার যদি বাসা ভাড়াতে থাকেন 40,000 টাকা ধরেন, ভালো একটা বাসাতে থাকতে পারবেন, এবং মাসে 20,000 টাকা হলে মানে একদম ভালোভাবে খাওয়া, মানে আপনার খাবার খরচ চলে যাবে। তো 60,000 টাকায় আপনি ভালোভাবে 1 মাস পার করে দিতে পারবেন একজন একজন মানুষের জন্য। তো ওর যদি 1,80,000 টাকা ইনকাম থাকে, 60,000 টাকায় ওর চলে যাচ্ছে। যদি ফ্যামিলি থাকে 1,00,000 টাকাই গেল, তাও ওর 80,000 টাকা থাকছে। মানে মানে খরচ যে একদম তুলনামূলক অনেক হাই তা না, মানে ইনকামের তুলনায় মোটামুটি স্বাভাবিক। আচ্ছা, আচ্ছা। মানে তাহলে তো এটা আমি ভালোই। আপনাকে বেসিক বললাম, যারা না, এখন না, না হাই ক্লাস বেসিকই জব বেটার। করে আমার মনে হয় ওদের হাই, বেসিকই বেটার। জি, যখন হ্যাঁ, ওদের বেসিক বেটার। জীবনযাত্রা ভিন্ন হবে স্বাভাবিক। তো আপনি যে বললেন যে ধরেন ৳৪০,০০০ য় বাসা ভাড়া নেয়া যায়। এটা কয় রুমের বাসা বা কেমন ধরনের বাসা? 2 রুমের বাসা, মানে একটা হু, হু। ছোট ফ্যামিলির জন্য ঠিক আছে। ও গ্রেট! খুবই এখন যদি সুন্দর। সিঙ্গেল থাকে তাহলে ধরেন ছোট হোস্টেল থাকে, ডরমিটরি থাকে, ওইখানে তো আরো কম, যেমন 15-16 হাজার টাকা একজন সিঙ্গেল থাকতে পারে মান্থলি। আচ্ছা, আচ্ছা। আপনি তবে আরেকটা হ্যাঁ, জিনিস এখানে হুম, জায়গা ভেদও ভিন্ন হতে পারে, যেমন হুম, সোলে একটু ভিন্ন, গ্রামে আরো কম, বা হুম, হুম। ইনচন সোলে একটু হাই। মানে আমি আপনাকে এভারেজটা মানে একটা হিসাব বলতেছি আর কি। আচ্ছা আরেকটা জিনিস ভাইয়া ওই যে আপনি যেটা বললেন যে খাওয়া-দাওয়ার খরচও comparatively কম। তো একটু খাওয়া-দাওয়া নিয়ে যদি একটু বলতেন যে ঠিক। আম কি ধরনের যেমন আমি তো দেখছি যে ইস্ট এশিয়ার লোকজন মূলত হচ্ছে যে ধরেন তাদের মেনুতে ভাত থাকে, শাকপাতা থাকে, সবজি থাকে, হ্যাঁ? বিভিন্ন ধরনের মাংসও থাকে। জি। কোরিয়ান খাওয়ার স্টাইল তো আমরা মোটামুটি K-pop দেখে, দেখে জানছি। আপনি একজন বাংলাদেশী হিসেবে যখন গেলেন এবং এখন পর্যন্ত এই যে ১০ বছরের জার্নি একটু যদি আপনার খাওয়া-দাওয়ার গল্প নিয়ে বলেন যে, আমি জানি না আপনি আচ্ছা, ফুডি কিনা, বাট কিভাবে সব আচ্ছা, ম্যানেজ করেন বা কি ধরনের খাবার খান আপনারা? আচ্ছা। প্রথম কোরিয়াতে আসার পর আসলে আমার খাবারের দিক থেকে কষ্টই করেছি, আমি হু, আমি হু, যতটুকু বলি। তখন আমি যেহেতু ইউনিভার্সিটি ডরমিটরিতে ছিলাম, তো ডরমিটরিতে থাকাকালীন আশেপাশে আমাদের হালাল ফুড বা বাংলাদেশি বা ইন্ডিয়ান খাবারের হোটেল ছিল না। তো কোরিয়ান খাবারই খেতে হতো। তো সেই ক্ষেত্রে আমাদের চেয়ে ওদের খাবার খুবই ভিন্ন। ওরাও হুম, ভাত খায়, যদিও মানে ২ বেলা ভাত খায়। কিন্তু ওদের মানে যেমন ওরা স্বাস্থ্য সচেতন।
আমাদের বাংলাদেশে যেমন খাবারে একটু তেল দেয় বেশি, মশলা ইউজ করে, ওরা কিন্তু একদম মশলা ইউজ করে না, তেল ইউজ করে না। তো সিদ্ধ খাবার বেশি খেত। আর তারপর ওদের একটা মানে পরিচিত খাবার খিমচি, যেটা ওরা 2 বেলাই খায়, কিন্তু আমরা তো সেই প্রথম খিমচির গন্ধই মানে আমাদের কাছে ডিফারেন্ট মনে হতো, হুম, হুম। খেতে পারতাম না তেমন একটা। তো আমি আসার পর আসলে ওই যে বার্গার, পিৎজা, এই চিকেন, এইগুলা বেশিরভাগ খাওয়া হতো আর কি। আর তারপর যখন আস্তে আস্তে মানে ডরমেটরি থেকে বাইরের বাসা নিয়েছি, তখন আমরা ওই যে অনলাইনে হালাল ফুড পাওয়া যায়, তখন অর্ডার দিলে বাসায় আসলে আমরা নিজেরা রান্না করে খেতাম, তখন ওই বাংলাদেশি খাবারই খাই। আর এমনি বাইরে বেড়াতে গেলে কোরিয়ান বিভিন্ন খাবার আছে, হুম, যদিও হুম। মানে কোরিয়াতে হালাল ফুডের রেস্টুরেন্ট গুলো খুবই কম, বড় বড় শহর ছাড়া হালাল ফুডের রেস্টুরেন্ট পাওয়া যায় না। তো কোরিয়ান দোকানগুলোতে গেলে আমরা মূলত মাংস খেতাম না, যেগুলো সবজি আইটেম বা মাছের আইটেম, কোরিয়ান সি ফুড জাতীয় খাবারগুলো আমাদের বেশি খাওয়া হতো। আর যদি হালাল ফুডের মাঠে যায়, তখন ওই ইন্ডিয়ান খাবার, দেশীয় খাবার এই খাওয়া হতো। খাবারের দিক থেকে আপনার একটু মানে মানে আপনার রেস্টুরেন্ট হালাল ফুডের মাঠগুলো পাওয়া বা হালাল খাবার মানে পাওয়ার একটু টাফ, বড় বড় শহর ছাড়া পাওয়া যায় না। আচ্ছা। তো ধরেন আমি হালাল খাবার তো হচ্ছে যেকোনো দেশের বাইরে গেলেই হচ্ছে যে মুসলিম কান্ট্রির বাইরে গেলেই একটু কঠিন। সো একটু হালাল কঠিন। খাবার বলতে তো মূলত ধরেন আমরা ওই যে মাংস-টাংসের কথা চিন্তা করি। সো আমরা জি, ওগুলোর কথা না চিন্তা করি। এমনিতে জি, নরমাল যে আপনার কিচেন মার্কেটে যেয়ে আমরা যে সবজি বা মাছগুলা পাই বা জি, জি, ধরেন হচ্ছে শাকপাতা যেগুলা পাই, এগুলার জি। প্রাচুর্যতা বা এগুলোর মানে সহজলভ্যতা কেমন? হ্যাঁ, এগুলো অ্যাভেলেবল, একদম সব জায়গায় পাওয়া যায়। হুম, হুম। মানে সি ফুড অ্যাভেলেবল, সামুদ্রিক মাছ, সব ধরনের মাছ পাওয়া যায়, সব ধরনের মাঠ বা দোকানেই পাওয়া যায়। আর শাকসবজি সিজন ওয়াইজ, হুম। যেমন কোরিয়াতে টমেটো, তারপর হচ্ছে ব্রোকলি, ফুলকপি, তারপর আম, এগুলা এভেলেবল সবসময়, আলু, এগুলা আচ্ছা। এভেলেবল, কিন্তু অন্যান্য সবজি সিজন ওয়াইজ, বিভিন্ন সিজনে পাওয়া যায়, এছাড়া পাওয়া সিজনে যায় না। পাওয়া যায়। না, জি, না, জি, গুড। ওইটা একটু ভালো হলো। তাইলে তো খুবই জানা গেল। তো আমি যদি একটু জানতে চাই যে আপনার মানে যেমন আপনি নিজে রান্না করেন তো এখন। তাছাড়া তো উপায় নাই। না, এখন রান্না করি বলতে আমাদের এখন আমার পাশে মানে আহ বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, তা ওরা আমাদের সাপ্তাহিক বেচ খাবার দিয়ে থাকে, প্রতি সপ্তাহে এক সপ্তাহটা বক্স আকারে দিয়ে যায়, আমি ফ্রিজে রেখে খাই, আমি রান্না রান্না করার ঝামেলা যেতে হচ্ছে না। না, না, খুব ভালো তো তাহলে। তো এই যে ১ সপ্তাহের যে খাবার, এই যে মেনুটা কি হয়? ইউজুয়ালি কি ধরনের মেনু ওটা আপনারা ওরা সাজেস্ট করেন বা যেহেতু তারা দেয়? বাঙালি রেস্টুরেন্ট, তো ওরা বাংলাদেশি খাবারই মানে রান্না একটু করে, যদি যেমন বলেন আমাদেরকে যেমন মেনুগুলা কি গরুর থাকে মাংস, ভাতের সাথে? যেমন যে গরুর মাংস থাকে, মুরগির মাংস হুম, থাকে 2টা, মাছ আইটেম থাকে, ডাল থাকে, সবজি আইটেম থাকে 2টা, এরকম বাহ! প্রতি সপ্তাহে। জি। ওকে, ওকে। খুব ভালো। তো আর যদি আর আর যদি কেউ নিজে রান্না করে খায়, সেক্ষেত্রে হালাল ফুডের মার্ট থাকে, বাংলাদেশিদেরও অনেক মানে মার্ট আছে, তারপর ইন্ডিয়ান মার্ট থাকে, পাকিস্তানি মার্ট আছে, আপনি যে কোনো খাবার এখন এভেলেবেল কোরিয়াতে, আপনি অনলাইনে অর্ডার করলে বাসায় চলে আসবে, নিজে রান্না করে সব সব পাওয়া যায় কোরিয়াতে এখন। তার মানে আপনি ১ম এ যখন গেছিলেন তখন এই মার্ট বা বাংলাদেশি দোকানগুলো এরকম ছিল না। এখন ওইরকম আস্তে, আস্তে 15 হইছে সালে এবং যেই হচ্ছে। মানে 15 সালে আসলে বাঙালি ছিল কম, খুবই হুম, কম। হুম। তো সেই ক্ষেত্রে মাঠ গুলো তো আর আমরা মানে আশেপাশে ছিল না, তেমন একটা জানাশোনাও ছিল না। তো আস্তে আস্তে পরিচয় হয়, আস্তে আস্তে মানুষ বাড়ে, মুসলিম বাড়তেছে ডে বাই ডে, তখন আমরা আস্তে আস্তে পরিচিত হওয়ার পর থেকে আমরা এই সুবিধাগুলো ভোগ করি। আর আমি যখন ডরমিটরিতে ছিলাম, তখন রান্না করার কিচেন ছিল না ডরমিটরিতে, আমাদের 3 বেলা বাইরেই কিনে খাওয়া লাগতো। আহা! এই জন্য একটু কষ্ট হয়েছিল, কিন্তু যখন বাইরে বাসা নিয়ে নিজে রান্না করে খাই, তখন হালাল ফুড সব অ্যাভেলেবল ছিল, সমস্যা আচ্ছা। হয়নি। তো এ একটু জিজ্ঞেস করলাম তাহলে হচ্ছে আপনি বললেন যে এখন বাঙালি বা বাংলাদেশীরা আসলে অনেক আছে। তো জি, বাংলাদেশীরা এখানে পড়াশোনার জন্য যেমন আছে, কাজের জন্য আছে। কি ধরনের কাজ বা কি ধরনের বাঙালিরা এখানে আছে বা বাংলাদেশীরা এখানে আছে? কি করে আচ্ছা, তারা? আচ্ছা, আচ্ছা। যখন আমি 15 সালে আসি, তখন আমার মানে যতটুকু মনে পড়ে, বাংলাদেশি স্টুডেন্ট ছিল বড়জোর 100 থেকে 150। হুম, কিন্তু এখন বর্তমানে বাংলাদেশি স্টুডেন্ট প্রায় 3000-এর উপরে দারুণ! স্টুডেন্ট। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। তো এই ক্ষেত্রে স্টুডেন্টও অনেক বেড়েছে। আর বাংলাদেশ থেকে মূলত যারা জব করতে কাজের ভিসায় আসে, মূলত ওইটা আসে ইপিএস সিস্টেমের মাধ্যমে, নন স্কিল ওয়ার্কার। আচ্ছা। এবং ওইটা বাংলাদেশ থেকে যারা ভাষা শিখে, বাংলাদেশে লটারি হয় একটা সিস্টেম হুম, হুম, বুয়েসএল এর মাধ্যমে। হুম, তো হুম। ওই লটারিতে যারা টিকে, তারপর ভাষা দক্ষতা পরীক্ষা দিয়ে তারপর প্রতি বছর আসে। তো ওই আচ্ছা। সময় মনে হয় 2-3 হাজার বা আরো কম হবে,
1000-এর মতো ইপিএস ওয়ার্কার ছিল 2015 সালে, আমার যতটুকু মনে পড়ে, সঠিক ধারণা নেই। আর বর্তমানে আমার মনে হয় 20,000-এর মতো আছে, আচ্ছা, 15 থেকে 20,000-এর মতো। তো ওটা তাও তো হচ্ছে অনেক। সরকারি ভাবে আসে, সরকারি হুম, হুম। ভাবে ওরা মানে লটারি সিস্টেম আছে ওদের, যা কি কি দক্ষতা স্কিল আছে ওইগুলা দিয়ে পরীক্ষা পাশ করে প্রতি বছরই ওদের বেচ, মানে অল্প অল্প 100-150 এরকম করে প্রতি বছর, বা 1000, মানে ওদের মনে হয় ক্যাটাগরি থাকে, আমি সঠিক ওদের সিস্টেমটা জানি না, ওইভাবে আচ্ছা, আসে আর কি। তো সবচেয়ে বেশি হলো ওই সিস্টেম, মানে ইপিএস এর মাধ্যমে যারা আসে। মাইগ্রেন্ট ওয়ার্কার যারা, যাদেরকে আমরা হ্যাঁ, বলি, মাইগ্রেন্ট ওয়ার্কার যারা, ওটা গভর্নমেন্ট মানে সরকারি ভাবেই আসে সরকারি বাংলাদেশ। ভাবে আসে। হুম, হুম। জি, ওই জনসংখ্যাটাই সবচেয়ে বেশি কোরিয়াতে। আর এমনি হোয়াইট কালার জব যারা ওই বাংলাদেশ থেকে সরাসরি জব নিয়ে আসছে, মেবি বড় জোর 5 থেকে 6 জন বা 10 জন হতে পারে, মানে আমার জানাশোনা মতে। না, না, আর অবশ্যই। যারা স্টুডেন্ট লেখাপড়া করে পাশ করে ভালো ভালো পজিশনে জব করতেছে, এরকম অনেক আছে। আর কিছু ব্যবসায়ী আছে যারা অনেক আগে থেকে 10-15 বছর ধরে কোরিয়াতে মানে ব্যবসা করতেছে, এরকম। তাহলে এই দুইটা জিনিস নিয়ে একটু জানার চেষ্টা করি, যে আপনি বললেন 5-6 জন আপনি যাদেরকে চেনেন যারা জব নিয়ে আসছে, তারা কি ধরনের জব করে এটা একটু বলেন। আর আচ্ছা, হচ্ছে যে যারা এই যে ব্যবসা করতেছে, তাদের জি, ব্যবসার ধরনটা কি? আচ্ছা। জবের ক্ষেত্রে যেটা বলি, যারা বাংলাদেশ থেকে জব নিয়ে এসেছে, প্রথম হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ার, আ যারা দারুণ! বাংলাদেশ থেকে ধরেন বুয়েট থেকে পাশ করে ও সরাসরি কোরিয়াতে, মানে বাংলাদেশে জব করেছে অলরেডি, হুম, জব করে এক্সপিরিয়েন্স নিয়ে তারপর কোরিয়াতে আবেদন করে চলে আসছে, এরকম কয়েকজনকে, 2 জনকে চিনি। শিপ শিপইয়ার্ডে জব করে, হুম, এরকম হুম। আছে। আর আইটি সেক্টরে আছে, আচ্ছা। বিভিন্ন কোরিয়ান আইটি জব হোল্ডার আছে। আর কয়েকটা কোম্পানিতে, যেমন স্যামসাং, হুন্ডাই, এরকম কয়েকটা কোম্পানিতে কয়েকজন আছে যারা সরাসরি বাংলাদেশ থেকে জব নিয়ে চলে আসছে। ওদের অবশ্য বাংলাদেশেও ভালো এক্সপিরিয়েন্স ছিল, ভালো কোম্পানিতে জব করে হুম, হুম। আসছে 2-3 বছর, অথবা কেউ বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে জব লেখাপড়া করে, অথবা চায়নাতে লেখাপড়া করে ওইখান থেকেও জব নিয়ে কোরিয়াতে আসছে, এরকম আছে। আর যারা ব্যবসায়ী, ওরা মূলত কোরিয়াতে অনেক বছর ধরে আছে, তারপর ওরা নিজেরাই ব্যবসা দিয়েছে। সরাসরি যে বাংলাদেশ থেকে ব্যবসা দিয়ে এসেছে এরকম না, ওরা কোরিয়াতে ছিল, তারপর বাংলাদেশে মানে কোরিয়াতে ব্যবসা দিয়েছে। এর মধ্যে আহ গার্মেন্টস আইটেম নিয়ে ব্যবসা করে, এরকম আছে। আর সবচেয়ে বেশি হচ্ছে হালাল ফুডের মার্ট, মানে হালাল আচ্ছা। দোকান, তার খাবারের মানে দোকান, গ্রোসারি স্টোর টাইপের গ্রোসারি স্টোর জিনিসপত্রগুলা। গুলা, হুম। এবং বাংলাদেশি রেস্টুরেন্ট, এবং কিছু আছে হচ্ছে ট্রাভেলস এজেন্সি। মূলত এই ব্যবসাগুলো সবচেয়ে বেশি, হালাল ফুডের মার্ট সবচেয়ে বেশি, ওকে। মানে দোকানগুলো বেশি, ব্যবসায়ী। তো আপনি যেমনটা বলতেছিলেন যে একটা বড় কমিউনিটি তৈরি হয়। তো কমিউনিটির মধ্যেও তো যোগাযোগ হয়, অনুষ্ঠান হয়, হ্যাঁ, বাংলাদেশি টাইপের বিভিন্ন ধরনের দাওয়াত হয়। কি জি। ধরনের অনুষ্ঠান, দাওয়াত এগুলা আপনারা করেন সাধারণত? আচ্ছা, বাংলাদেশ কমিউনিটি বলতে যারা মানে অর্গানাইজার, আয়োজন করে, যেমন স্টুডেন্ট কমিউনিটি আছে একটা, তারপর ইপিএস কমিউনিটি, যারা হুম, ওয়ার্ক মানে ইপিএস সিস্টেমের মাধ্যমে যারা আসে ওদের একটা কমিউনিটি আছে। আর হচ্ছে একটা বাংলাদেশ কমিউনিটি আছে, যেটা সবাই ইনভলভ। তো ওদের মূলত অনুষ্ঠানগুলো হয় ঈদ কেন্দ্রিক, যেমন দুইটা ঈদের ঈদ পুনর্মিলন হয়, তারপর হচ্ছে ধরেন সামার গেট টুগেদার হয়, উইন্টার গেট টুগেদার হয়, বাংলাদেশের পহেলা বৈশাখটা আয়োজন করে। আর হচ্ছে বিভিন্ন ট্যুরের আয়োজন থাকে। ওই কোরিয়াতে দুইটা বন্দর থাকে, সূচক, সল্লাল, যেমন হুম, আমাদের হুম। দুইটা ঈদ থাকে, কোরিয়ার এরকম দুইটা বন্ধ থাকে। তো ওই বন্ধে সব মানে পুরা কোরিয়াই বন্ধ, মানে আ সব, মানে অফিস আদালত সরকারি, মানে সরকারি ছুটি, তো ওই সময়টাতে ওরা এই আয়োজনগুলা করে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে পহেলা বৈশাখ উপলক্ষে বা ঈদ উপলক্ষে। তবে আচ্ছা। আর আমাদের যে এম্বাসি, বাংলাদেশ এম্বাসি ইন সাউথ কোরিয়া, এম্বাসি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে, যেমন দুইটা ঈদেই ওরা পুনর্মিলনের আয়োজন করে। এবং পহেলা বৈশাখ, তারপরে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, নজরুল উম, জন্ম দিবস উপলক্ষে, বা বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানে ওরা ও, ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে বাংলাদেশের সবাই অংশগ্রহণ করতে পারে। এটা তো দারুণ। মানে আপনি বিদেশে থেকেও হচ্ছে যে ধন্যবাদ দিব অবশ্যই বাংলাদেশের ওখানকার হাই কমিশন বা এম্বাসিকে। কারণ এরকম ধরনের অনুষ্ঠান সব দেশে সাধারণত হয় না। বাট এটা একটা ভাইব্রান্ট উদ্যোগ এবং আমার মনে হয় এরকম ভাবেই আমরা কানেক্ট থাকতে পারি দেশের সাথে। হ্যাঁ, তারপরেও তো যেটা হয় যে দেশকে তো কন্টিনিউয়াসলি আপনার মিস করা হয়। তা বন্ধু-বান্ধব, তো অবশ্যই। বাবা-মা। তো ওই কথা যদি বলি যে কি সবথেকে বেশি বাংলাদেশ নিয়ে মিস করে এতদিন থাকার পরে? আচ্ছা, আম, এখানে কোরিয়াতে আসলে সবাই বিজি, শনি হুম, রবি ছাড়া কারোরই সময় নেই। তো হুম, এবং অনেকে অনেক দূর দূরান্তে থাকে। তো আমরা হচ্ছে
ওই গেট টুগেদার গুলো ছাড়া আসলে অনেকের সাথে দেখাই হয় না। হুম। এই জিনিসটা মিস করি, যেমন বাংলাদেশ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আশেপাশে থাকে, সন্ধ্যার পর একটু বের হয়ে আড্ডা দেওয়া যাচ্ছে, চা মানে চায়ের আড্ডা হয়, তারপর সবার সাথে দেখা হয়, খেলাধুলা হয়। এইগুলো আমরা আসলে মোটামুটি কুড়িয়াতে মিস করি, যে আমরা ব্যস্ত থাকার কারণে শনি রবি ছাড়া আসলে সময় ম্যানেজ করা পসিবল হয় না। আর আত্মীয় স্বজনকে মিস করি, ফ্যামিলি খুবই মেম্বারদেরকে মিস স্বাভাবিক। করি, আর খেলাধুলাকে মিস করি। যেমন হুম। বাংলাদেশের বিকালবেলা আমরা ফ্রি সময় খেলাধুলা করতে পারতাম, বা শুক্রবারে সবাই ফ্রি, কিন্তু কোরিয়াতে শনি রবি ফ্রি থাকার পরও সবাই অনেক দূর দূরান্তে থাকে। তো একটা টিম হয়ে যে খেলবো, মানে ওইটা আসলে ম্যানেজ করাটা খুবই টাফ। কিন্তু অনেক রিক্রিয়েশন প্লেস তো আছে, ওপেন স্পেস তো আছে যেখানে আপনি যেতে পারেন, হ্যাঁ, বসতে পারেন, ঘুরতে পারেন। মানে প্রতিটা এরিয়াতে ওদের ফুটবল খেলার মাঠ থাকে। ওরা মূলত ক্রিকেট এতটা জনপ্রিয় না কোরিয়াতে, হুম। ফুটবল খেলাটাই জনপ্রিয়। তো সবারই মাঠ থাকে, পার্ক থাকে, খেলাধুলার জায়গা আছে, কিন্তু লোকবল নাই। এটা হচ্ছে আচ্ছা। মূলত কথা। আমরা ওই যে মানে দুইটা বড় বন্ধ থাকে ওই সময় আমরা মানে ক্রিকেটের আয়োজন করা হয়ে থাকে, তখন আমরা ক্রিকেট বা ফুটবলের আয়োজন করা থাকে, টুর্নামেন্ট থাকে, ওই সময় আমরা খেলতে পারি। কিন্তু আমরা যে মিস করি হচ্ছে, ধরেন আমরা যেমন বাংলাদেশে প্রতিদিন বিকালে বা প্রতি শুক্রবারে শনিবার বন্ধের সময় আমরা খেলাধুলা করতে পারি, একটা বন্ধু বান্ধব মিলে সবাই একটা হইচই আড্ডা দিতে পারি, ওই সময়টা ম্যানেজ করার আসলে কোরিয়াতে একটু tough। কিন্তু এমনি ছুটির দিনে তো যেটা হয় যে ধরেন কোন হ্যাঁ একটা বড় ভাইয়ের বাসায় কিংবা বন্ধুর হ্যাঁ হ্যাঁ বাসায় দাওয়াত আছে, এরকম তো হ্যাঁ যাওয়া হয় ছুটির মাঝে দিনে, মাঝে। হ্যাঁ ছুটির দিনে যাওয়া হয় সেটা, শনি ছুটির রবিতে। দিনে যাওয়া হয়। তো আমি একটু খাওয়া দাওয়া নিয়ে একটু বেশি কথাবার্তা বলি। তো এই যে ছুটির দিনে যাওয়া হয় বন্ধুর বাসায় জি। বা বড় ভাইয়ের বাসায় বা কারোর বাসায়, মূলত কি হয়? বাংলাদেশে থাকলে দেখা যায় যে পুরা একটা টেবিল ভরা খাবার। হ্যাঁ? আচ্ছা আচ্ছা। রোস্ট, পোলাও, কোরমা থেকে শুরু করে মানে আমি দেখছি যে বিদেশেও এরকম একটা প্রাণান্তকর চেষ্টা থাকে অতিথিদের আচ্ছা আপ্যায়ন আচ্ছা। করার জন্য। আপনাদের ক্ষেত্রে কি হয়? এরকম ভাবে হয়? আমাদেরও মোটামুটি হয়, কোনো মানে যারা ফ্যামিলি নিয়ে থাকে ওদের হুম, হুম। বাসায় গেলে ভাবিরা ভালোই সবকিছুই রান্না করে আই মোটামুটি, নো। তবে বিরিয়ানি মাস্ট থাকে। আচ্ছা, বিরিয়ানি থাকবে, মুরগির রোস্ট থাকবে, আহ গরুর মাংস, তারপর ডিম, মাছ, এইগুলা থাকে। এইগুলোই বেশিরভাগ থাকে। নরমাল। আর যদি কোনো সিঙ্গেল কারো ফ্রেন্ডের বাসায় যাওয়া হয় তো শুধু না, না বিরিয়ানি। সেটা আন্ডারস্ট্যান্ডেবল। হ্যাঁ, সেটা বোঝা যায়। তো সাজ্জাদ ভাই আরেকটা জিনিস যেটা আমরা জানতে চাচ্ছিলাম যে ধরেন কে ড্রামা, কে পপ এগুলা থেকে আমরা কিন্তু কোরিয়া নিয়ে একটা আলাদা পার্সপেক্টিভ তৈরি হয়। ঝাঁ চকচকে একটা কোরিয়া। হ্যাঁ? আপনার নিজের অভিজ্ঞতা কেমন? আচ্ছা, আমরা বাংলাদেশ থেকে যারা মানে কে পপ বা কে ড্রামা পাগল, ওরা যতটুক মানে চাকচিক্য মনে করে, আসলে কোরিয়া চাকচিক্যময়। শহরগুলো খুবই চাকচিক্যময়। আপনার মানে দিন রাত 24 ঘন্টাই ওদের মানে চাকচিক্যময় শহর। কিন্তু আসলে ওদের যেইভাবে মানে রিপ্রেজেন্ট করা হয় কোরিয়াকে, হুম, হুম। আসলে কোরিয়া একদম সেই লেভেল না, একটু ভিন্ন। আচ্ছা। হুম। এখানে যেমন আমাদের বাংলাদেশি মতোই কালচার। এখানে গ্রাম অঞ্চলে তেমন উন্নত না, গ্রামগুলো একটু অনুন্নত। আর দ্বিতীয় হচ্ছে মানে এখানে সবাই ব্যস্ত, আপনার সাথে কথা বলারও তেমন কোনো সময় নেই। আর আমরা যেহেতু এশিয়ান কান্ট্রি, কোরিয়ানরা আমাদের আহ এমনি কলিগ বা জব সেক্টর আলাদা, সবাই ফ্রেন্ডলি, কিন্তু আপনি যখন রাস্তায় বের হবেন বা সাবওয়েতে চলাফেরা করবেন, তেমন ওরা কিন্তু ফ্রেন্ডলি না। ওরা যে যার যার মতো। যে আমরা কি পপ ড্রামাতে যেটা দেখি, সবাই খুবই হেল্পফুল, খুবই মানে আপনি রাস্তাতে যাচ্ছেন, আপনার সাথে কথা বলছে, ফ্রেন্ড হচ্ছে, মানে সবাই কথা বলছে, আসলে তেমন ফ্রেন্ডলি না ওরা। আচ্ছা। ওদের নিজেদের মধ্যে যতটুকু, নিজেরাও ওরা কথা কম বলে, মানে একদম যে মানে একে উপর উপর গিয়ে মানে ইচ্ছে করে কথা বলে তো এরকম না, ওরা চায় ফরেনারদের একটু এড়িয়ে চলার জন্য। আচ্ছা। তো সেই কথার সূত্র ধরে ধরেন বাংলাদেশের তো মানুষ এখন অনেক গেছে। সাউথ এশিয়ার আই হোপ ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান থেকেও মানুষরা যায়। অনেক তো মানুষ, হ্যাঁ। বাংলাদেশ নিয়ে আপনার জানা মতে এই কয় বছরে তাদের পার্সপেক্টিভ টা কি? তারা বাংলাদেশকে কিভাবে চেনে বা কিভাবে জানে? আদৌ কি বাংলাদেশ নিয়ে তাদের কোনো আইডিয়া আছে? আহ মূলত যারা একটু খবর দেখে, তারা মানে মোটামুটি বাংলাদেশ সম্পর্কে একটু জানে। এছাড়া বেশিরভাগ মানুষই বাংলাদেশ সম্পর্কে তেমন জানে না। যখন যে বলে যে দেশ কোথায়, বাংলাদেশ, জিজ্ঞেস করে বাংলাদেশ কোথায়, তো আমাদের হুম, বলতে হয় যে ইন্ডিয়ার পাশে। ইন্ডিয়াকে আবার সবাই চিনে, কারণ বড় হুম। দেশ। আহ ইন্ডিয়া সম্পর্কে ওদের আইডিয়া আছে যখন বলি ইন্ডিয়ার পাশে। তবে আমি যতটুকু মনে করি যে বাংলাদেশ থেকে আমাদের হোয়াইট কালার জব নিয়ে খুব কম মানুষই আছে কোরিয়াতে। তো ওরা মূলত বাংলাদেশকে চিনে মানে আমাদের যে ব্লু কালার জব, মাইগ্রেন্ট ওয়ার্কার, ইপিএস সিস্টেমে যারা আছে ওদের মাধ্যমে।
তো ওরা মনে করে যে আসলে বাংলাদেশ একটু গরিব দেশ, বাংলাদেশ থেকে এখানে কাজ করতে আসে, ওদের অভাব থাকে। আর আমাদের আরেকটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইন্টারনেটে যদি আমরা বাংলাদেশ নিয়ে সার্চ দিই, আমাদের কিন্তু সুন্দর সুন্দর যে আমাদের এশিয়ার লংগেস্ট সি বিচ আছে, আমাদের সুন্দরবন আছে, এত সুন্দর সুন্দর প্লেসের পিকচার কিন্তু আসে না। বাংলাদেশ নিয়ে যখন সার্চ দেই তখন আমাদের আসে দুর্নীতি, আমাদের আসে বাংলাদেশে আহ দূষণের দিক থেকে বাংলাদেশ সবার উপরে, আসে বাংলাদেশে এই ঝামেলা, এই রাজনৈতিক পরিস্থিতি খারাপ, এই সমস্যা, ওই সমস্যা, এইগুলা কিন্তু নিউজগুলো সবচেয়ে বেশি বাংলাদেশ নিয়ে। তো না, না, ওটা এটার জন্য মূলত হচ্ছে যে আমরাও না, আমরা আসলে আমরাই দায়ী। আমরাও দায়ী বলতে আমরাই দায়ী। আমরা নিজেরাই সিটিজেনরা দায়ী। যাই হোক, ওটা একটা বোঝা গেল যে তারা আমাদেরকে কিভাবে চেনে। আমরা মানে চেষ্টা ওরা করব ওইভাবেই নিজেদের ওইভাবেই দেখে বাংলাদেশে, হ্যাঁ, মনে করে না, আমরা খুবই চেষ্টা দরিদ্র করব দেশ নিজেদেরকে এবং হচ্ছে যে আরো জি, সুন্দর করে তুলতে যাতে করে ওরা আমাদেরকে ভালোভাবে চেনে বা ভালোভাবে জানে। ভালোভাবে চেনে, I জি। hope সামনের দিনগুলোতে ওরকম হবে। আরেকটু যদি বলতেন যে যেমন আপনি বলছিলেন যে কোরিয়ায় আমরা যেভাবে পার্সপেক্টিভ করি ওইরকম না। যেমন গ্রামগুলো অত বেশি উন্নত না উন্নত অবশ্যই। না। সো এই যে আমরা যেমন দেখি ঝাঁ চকচকে শহর, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক স্কাইস্ক্রাপার, সুন্দর স্ট্রাকচার জিনিসপত্রগুলা, ধনী গরিবের ব্যবধানটা কেমনভাবে আপনি দেখেছেন সো ফার? আচ্ছা, আম, কোরিয়া মানে আমাদের বাংলাদেশের মতোই কালচার, যেমন ওদেরও ফ্যামিলি কালচার। ওদেরও অনেক ধনী যারা আছে অনেক ধনী, আবার যারা গরিব অনেক গরিব। তবে ওই যে আমরা বললাম যে বাংলাদেশ যেমন স্যালারির ক্ষেত্রে অনেক বড় ডিফারেন্স, যেমন আমাদের সর্বনিম্ন স্যালারি কত এখন 8,000 না 9,000 টাকা, হুম, কিন্তু সর্বোচ্চ 2 লাখ টাকা, মানে অনেক আছে, কিন্তু আমাদের লো লেভেলের মানুষের সংখ্যাই বেশি। হুম। কোরিয়া তো সর্বনিম্ন একটা স্যালারি আছে, আহ যেটা দিয়ে ওর মানে জীবনযাত্রার মান ভালো। তবে আচ্ছা। ধনী গরিবের ব্যবধান অনেক, হুম। এখানে যেমন অনেক গরিব মানুষও আছে অনেক ধনী মানুষ আছে, ওইটা বাংলাদেশের মতো অনেক ব্যবধান। কিন্তু ওদের যেহেতু সর্বনিম্ন একটা স্যালারি, একটা মিনিমাম স্যালারি খুবই ভালো, ওদের জীবনযাত্রার মান ভালো, অন্তত প্রতিটা পরিবারের গাড়ি আছে, সবাই প্রায় আইফোন চালানোর মতো সামর্থ্য রাখে, এবং মানে খাবারের কষ্টে নাই, যার অন্তত কাজ আছে। এখন কিছু কিছু থাকবে যারা কাজ করে না, ভবে ঘুরে টাইপ, ওদের ব্যাপার আলাদা। কিন্তু যদি কোরিয়াতে জব থাকে, তবে অন্তত ওর জীবনযাত্রার মান ভালো, অন্তত প্রতিটা ফ্যামিলির গাড়ি থাকবে চলার জন্য। তার মানে যেটা বলতে চাচ্ছেন বা আমি যেটা বুঝতে পেরেছি যে সিস্টেমটা এরকম যে একটা মিনিমাম ওয়েজ থাকে, স্যালারি থাকে বা ইনকাম থাকে যেটা কোরিয়ান সরকারই নির্দেশ করে দেয় এবং তার মাধ্যমে আপনি আপনার মৌলিক চাহিদাগুলো পূরণ রাইট, করতে পারেন। পূরণ, হ্যাঁ, খুব ভালোভাবে পূরণ করতে পারবে, এবং পূরণ করার পর ওর সেভিংস থাকবে। গ্রেট, খুবই ভালো কথা। সাজ্জাদ ভাই, আমরা শেষের দিকে চলে আসছি। আরো জি। ৪-৫ টা প্রশ্ন করে আপনাকে হয়তোবা আমরা দিব। অনেক দেরি হয়ে গেছে আপনার জন্য। কালকে কাজও শুরু করতে হবে। সো ছুটির দিনগুলোতে তো বিভিন্ন জায়গায় যান। কোরিয়াতে আমরা যেমনটা দেখেছি যে বিভিন্ন ঘুরতে যাওয়ার, পর্যটনের বিভিন্ন জায়গা বিষয়গুলো আছে। কি ধরনের জায়গায় সাধারণত আমাদের মতো মানুষজন যারা কোরিয়াতে ধরেন ট্যুরিজম হিসেবে মানে টুরিস্ট হিসেবে যেতে চায় বা আপনি ধরেন ছাত্ররা যারা পড়াশোনা করছে তারা যেতে চায়, কি ধরনের জায়গায় ইউজুয়ালি ঘুরতে যায়? আহ, মূলত আমরা একটু বড় ছুটি পেলে সবাই সি বিচ গুলাতে যাই, কোরিয়ার সি আচ্ছা। বিচ গুলো খুবই সুন্দর, এবং কোরিয়ারও প্রায় অনেকগুলা সি বিচ আছে। আর দ্বিতীয় হচ্ছে ওদের বিভিন্ন ধর এন্টারটেইনমেন্ট থাকে, যেমন বাংলাদেশে ফ্যান্টাসি কিংডম, বা হুম, হুম। বাংলাদেশে কোরিয়াতে এরকম থাকে, এভারল্যান্ড আছে, মানে অ্যামিউজমেন্ট পার্ক গুলা তারপর থাকে। অ্যামিউজিং পার্ক গুলাতে বেশি যাওয়া হয় ছুটির দিনে। তারপর যেমন যারা গ্রামে থাকে তারা সেউল ঘুরতে যায়, সেউলের আচ্ছা। বিভিন্ন মানে ওদের কালচারাল প্লেস থাকে, হুম, হুম। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থাকে, এইগুলোতে মূলত বেশিরভাগ ঘুরতে যাওয়া হয়। ওকে, গ্রেট। আর আপনি বলছিলেন যে কোরিয়ার কালচাররা মূলত হচ্ছে যে সাউথ এশিয়ান বা আমাদের কালচারের মতো। ওয়েদারটা ডেফিনিটলি একটু ডিফারেন্ট। অনেক শীত পড়ে, তারপরে হচ্ছে কোরিয়াতে আপনার 4 মাস স্নো অনেক পড়ে। শীত থাকে, ৪ মাস আবার শীত থাকে। 4 মাস খুবই গরম থাকে, হুম। 4টা সিজন। আর 2 মাস লেভেল, মানে শীতও না গরমও না, আবহাওয়া মোটামুটি ভালো কোরিয়াতে। তো ৪ মাস যে শীত থাকে এগুলো তো ধরেন বাংলাদেশীদের জন্য একটু কঠিন। কারণ আমরা তো দেখছি মুভি-টুভি বা বিভিন্নভাবে। এগুলোতে কোপ আপ করেন কিভাবে? আচ্ছা, মানে আম, এমনি বাইরে বের হলে শীত, কিন্তু আপনার যদি যেখানে মানে হিটিং জব সিস্টেম থাকে। প্লেস, হ্যাঁ, জব প্লেস বা বাসাতে সবাই সব জায়গায় হিটিং সিস্টেম থাকে, তো এমনকি বাসের মধ্যেও, তো সেই ক্ষেত্রে তেমন প্রবলেম পড়ে না। আচ্ছা। তবে যদি অনেক স্নো পড়ে তখন ওই সরকারি ছুটি থাকে ওই কয়েকদিন, তখন ও, একটু ধরেন একটু ট্রাভেল করাটা টাফ হয়ে যায়। আচ্ছা, তবে আচ্ছা। ওদের প্রযুক্তি ভালো, অনেক স্নো পড়ার পরও ধরেন
কয়েক ঘন্টার মধ্যে সব পরিষ্কার করে ফেলতে পারে, রাস্তা সব পরিষ্কার হ্যাঁ, করে না, সরকারি না, উদ্যোগ। বিদেশে এই জিনিসপত্রগুলা সিস্টেমেটিক থাকে। কিছু করার নেই আসলে। ওরা হুম। ওইগুলা করেই থাকে। আম শেষের দিকে ভাই আসতে চাচ্ছি, যেটা হচ্ছে যে আপনি বললেন যে হ্যাঁ, হালাল ফুডের এক ধরনের সমস্যা আছে। বাট তারপরেও যদি আপনাকে আমি বলি যে কোরিয়ার এমন ৫ টা খাবারের কথা বলেন যেগুলো আপনি পছন্দ করেন বা খুঁজে, খুঁজে খান। কোরিয়ান খাবার, হু, হু। কোরিয়াতে অনেক মজাদার খাবার আছে, কিন্তু আসলে যেগুলো মাংস আইটেম ওইগুলো আমরা যেহেতু এড়িয়ে চলি, হালাল হালাল না, কারণ ওর হচ্ছে বাইরে যেগুলো আছে। কোরিয়ান রেস্টুরেন্ট গুলা, ওইগুলা আমরা এড়িয়ে চলি। তবে যদি মানে আপনারা যদি বলি যে আমরা ইন্ডিয়ান বা হালাল ফুডের মাঠ গুলাতে, সেখানে মানে আপনি মানে হালাল কোরিয়ান ফুড কি খান? কোরিয়ান ফুড যেগুলো হালাল সেগুলা কি খান? সি ফুড, বেশ বিভিন্ন ধরনের সি ফুড আইটেম গুলো বেশি খাওয়া হয়। হু, তার হু। মধ্যে কিম্পাপ আছে একটা, যেটা হচ্ছে কিম্বাব? হ্যাঁ, ভাতের সাথে কোরিয়ান এক এক ধরনের আহ, সামুদ্রিক, একটা নামটা তো ভুলে গেল, সিউইড আর দিয়ে? মিক্স করে হুম, তৈরি করা হয়। ওকে। কিম্পাপ খাওয়া হয়, তারপর হচ্ছে আলথান, সামুদ্রিক মাছ, এই মানে মাছের আইটেম গুলোই বেশি খাওয়া হয়। আর যদি এমনিতেই আহ বাইরের দেশের খাবার খাই যেগুলো, আমরা বেশিরভাগই যেমন মেক্সিকান ফুড, তারপরে উজবেকিস্তান ফুড থাকে, আর ইন্ডিয়ান ফুড হলে অবভিয়াসলি বিরিয়ানি খাওয়া আচ্ছা। হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আমরা তো আরেকটা যেমন জানি, যেমন কথায়, কথায় প্রশ্ন চলে আসলো যে কোরিয়ানরা রামেন বলতেই পাগল বা তাদের হচ্ছে প্রতিদিনের খাবারে মনে হয় রামেন থাকেই। তো হুম, রামেন হুম। নিয়ে আপনার অভিজ্ঞতা কি? আচ্ছা, এটা মূলত হচ্ছে মানে যারা একটু ব্যস্ত থাকে, আহ আর তারা ধরেন রামিয়ন সিস্টেম তো এরকম, আমার বাংলাদেশে যেমন ওয়ান টাইম নুডলস, এরকম গরম পানি দিয়ে খুব ইজিলি খাওয়া যায়। হু, হু। তো এই জন্য হচ্ছে রামিয়নটা খুবই প্রচলিত, যে আপনি রাতে বা সকালে ইনস্ট্যান্ট গরম পানি দিয়ে গরম করে খেয়ে ফেলতেছেন, এই ও আপনার আচ্ছা, আচ্ছা। বাইরে যাওয়া লাগছে না, রান্না করা লাগতেছে না, এই জন্য। আর এই জন্য মোটামুটি পপুলার কোরিয়াতে এটা, এবং খুবই অল্প দাম, খুবই সস্তা, এই জন্য। আচ্ছা। আপনার অভিজ্ঞতা থেকে যদি আরেকটু বলেন, আপনার যেমন কোরিয়ান বন্ধু-বান্ধব বা কলিগরা আছে, ওদের এভরিডে খাবারটা আসলে কি হয়? সকাল, বিকাল, রাত যদি আপনার জানা থাকে? আমার কলিগদের কথা যদি বলি, সকালে ওরা শুধু একটা কফি আর একটা টোস্ট, হু, হু। ব্রেকফাস্ট শেষ। আম, অনেকের ক্ষেত্রে শুধু কফি একটা। আচ্ছা। দুপুরে ওরা ভালো পেট ভরে খাবার খায়, ভাত খায়, বিভিন্ন সবজি আইটেম খায়, খিমচি খায়, মাছ মাংস, মানে যে যার যার খাবারের আইটেমের মতো। আর রাতে ওরা আবার একটু সালাদ আইটেম আর অল্প ভাত, আর অথবা ওই রামিয়ন যেটা বললেন, রাতে ওই হুম। রামিয়ন খেয়েই থাকে। মানে এটা হচ্ছে আমার কোরিয়ানদের যেই কালচার। তবে এমনি মানে ওভারঅল যদি চিন্তা করি, তাহলে আমরা সকালে তেমন ওরাই মানে হালকা আইটেম, দুপুর ভালো পেট ভরে খায়, রাতের বেলা মানে হালকা সবজি আইটেমটা বেশি খায়, এই। ওকে, ওকে, গ্রেট। তো আপনি তো অনেক বছর ধরে কোরিয়াতে আছেন। লাস্ট কবে বাংলাদেশে এসেছিলেন? আমি লাস্ট ফেব্রুয়ারিতে, ও এই ফেব্রুয়ারিতে? জি, ও ফেব্রুয়ারিতে আচ্ছা, গিয়ে আচ্ছা। ঘুরে আসছি। আবার এই অক্টোবরে যাওয়ার প্ল্যান আছে। কোরিয়াতে আচ্ছা। ওই বছরে দুইটা ছুটি থাকে, হু, হু। একটা সূচক, একটা সল্লাল। তো আমি সল্লালে ঘুরে এসেছি, আবার সূচক এই অক্টোবরে। মানে প্রায় এক সপ্তাহ করে বা 10 দিন করে ছুটি থাকে, যেমন এবার সূচকে 10 দিন ছুটি অক্টোবর, তো ওই 10 দিনের জন্য যাব, ঘুরে চলে আসবো, এই। কত সময় লাগে কোরিয়া থেকে ঢাকা আসতে? আচ্ছা, ডাইরেক্ট প্লেনে গেলে 6 ঘন্টা, যদিও এটা এভেলেবল না, সপ্তাহে বা 2 সপ্তাহে একবার ফ্লাইট, মানে স্কেজুয়াল খুবই কম। আর এমনি চায়না হয়ে যে প্লেনগুলা, চায়না সাউদার্ন বা চায়না হুম, ইস্টার্ন, হুম, হুম, ওটা প্রতিদিনই ফ্লাইট আছে, বা থাই এয়ার রয়েছে, ওই হুম, হুম। ক্ষেত্রে আপনার সময় একটু বেশি লাগে, যেহেতু আরেকটা দেশে ট্রানজিট থাকে। তো ট্রানজিট সময় যত বেশি তত বেশি, এমনি মানে ডাইরেক্ট ফ্লাইটে 6 ঘন্টা, আর ওইখানে ট্রানজিটের কারণে ধরেন আরো 3-4 ঘন্টা সময়, মানে প্রায় 10-12 ঘন্টার টাইম আপনার ফ্লাইটিং আচ্ছা, টাইম। আচ্ছা, বুঝতে পেরেছি। তো বাংলাদেশে যখন আসেন ১ম এই হচ্ছে যে কি করেন বা কি খেতে চান? মায়ের কাছে কি আবদার থাকে? কি আচ্ছা, খাবো? আচ্ছা। বাংলাদেশে আসলে মানে যাওয়ার পর, মানে কোরিয়া থাকার সময় মনে হয় যে অনেক কিছু খেতে পারবো, আমি সিঙ্গারা, আই সমোসা নো। খুব মিস করছি, হুম, মায়ের হুম। হাতের রান্না খুব মিস করছি। আসলে বাংলাদেশে যাওয়ার পর আর মানে ফ্যামিলির সাথে সময় কাটানোর পর আর এইগুলো থাকে না, যেটা মানে একদম যে আমার এটাই দেওয়া রেগুলার যা লাগবে, হয় এটাই তাই। করা লাগবে, তা রেগুলার যেই খাবার এটাই, তখন আর মানে ওই মানে যে একটা আশা নিয়ে যাওয়া যে অনেকদিন ধরে এই খাবারগুলো খাই না, বাংলাদেশে যাওয়ার পর আর আসলে 3 বেলায় তো ওইগুলো দিচ্ছে। ধরেন আমি অনেকদিন পর দেশে যাওয়ার পর মা কিন্তু
মা জানে যে ওর হুম ছেলে কি পছন্দ করে, এটা সবার সবার মাই আমার হুম হুম মনে হয়। হুম। ওরা ওই পছন্দের খাবার রেডি করেই রাখে, আমার বলতে হয় না, প্রতিবার দেখছি আমার পছন্দের খাবারই বিভিন্ন আইটেম তাইলে আসতেছে। জিজ্ঞেস করি আপনার পছন্দের খাবার কি কি একটু যদি বলেন আমাদেরকে মোটা দাগে ২-৩টা বললেই হবে। আচ্ছা, যেমন আমি গরুর মাংস খেতে পছন্দ করি, যেমন পোলাও খেতে পছন্দ করি, পোলাও, গরুর মাংস, তারপর ভর্তা আইটেম গুলা, যেটা মানে কোরিয়াতে খুবই টাফ। হুম। মানে কোরিয়াতে যেমন সহজ রান্নাগুলোই হয়, ভর্তা আইটেম গুলো করা হয় না। কিন্তু বাংলাদেশে আসলে মানে ভর্তাটা ওইটা মিস করি, যেমন আমি বিভিন্ন ধরনের ভর্তা, তো ওই আইটেম গুলা খাওয়া হয় বেশি। দারুণ, দারুণ। সাজেদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষের পর্যায়ে চলে আসছি। এখন আপনার কাছে একটু অনুরোধ করব যারা ধরেন বাংলাদেশে এখন আছে এবং কোরিয়াতে যেতে চায়, তাদের যদি আপনার কোনো উপদেশ থাকে, কোনো ধরনের পরামর্শ থাকে আমাদের মাধ্যমে দিতে পারেন। আমরা তাদের কাছে আপনার এই কথা পৌঁছে দিব। আচ্ছা, এখন বাংলাদেশ থেকে যেহেতু দুই ভাবে আসা যায়, হুম, হুম। স্টুডেন্ট যারা আর যারা জব নিয়ে আসতে চায়, তো আমি প্রথম স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো যে অনার্সে না এসে বাংলাদেশ থেকে অনার্স কমপ্লিট করে মাস্টার্সে অথবা পিএইচডি তে ট্রাই করার জন্য। কারণ কোরিয়াতে অনেক স্কলারশিপ অ্যাভেলেবল। হুম, তার মধ্যে সবচেয়ে ভালো যেটা গ্লোবাল কোরিয়া স্কলারশিপ, যেটা সম্পূর্ণ লেখাপড়া ফ্রি এবং বিমানের টিকিট ফ্রি, থাকা খাওয়ার জন্য মান্থলি টাকাও পাবে। এই ওয়াও! স্কলারশিপটা খুবই ভালো। এটা যারা আমাদের এই ভিডিওটা দেখবেন, আপনারা ইন্টারনেটে সার্চ দিলে গ্লোবাল কুরিয়ার স্কলারশিপ, কেজিএসপি যেটা আগে বলা হতো, আহ, এই স্কলারশিপটা ট্রাই করতে পারে। কুইকা স্কলারশিপ আছে যারা বাংলাদেশে জব করে, বিশেষ করে গভর্নমেন্ট জব, ওইটাও খুবই ফুল ফান্ডেড স্কলারশিপ এবং মান্থলি টাকা মানে গভর্নমেন্ট মান্থলি ওর হাত খরচের জন্য, থাকা খাওয়ার জন্য টাকা পে করে। তারপর বিভিন্ন ইউনিভার্সিটি বেস প্রাইভেট স্কলারশিপ থাকে, ইউনিভার্সিটি রিসার্চ ফান্ড থাকে, রিসার্চের জন্য ট্রাই করতে পারো। এটা হুম, মাস্টার্স এবং পিএইচডির জন্য খুবই ইজি, আপনারা একটু ট্রাই করলে আমার মনে হয় ভালো, এই স্কলারশিপ গুলো ভালো স্টুডেন্টদের ক্ষেত্রে। আর সেলফ ফান্ডে আসা আসলে টাফ, যাদের বাংলাদেশে বাবার অনেক টাকা থাকে, নো প্রবলেম, সমস্যা নেই। কিন্তু যদি নিজের খরচ নিজে চালিয়ে, যেটা আমরা মূলত বিদেশে ট্রাই করি, যে নিজের খরচ নিজে চালিয়ে কোরিয়াতে লেখাপড়া করব, সেটা অনেক টাফ। কোরিয়াতে সবকিছুই ব্যয়বহুল, টিউশন ফিও ব্যয়বহুল, থাকা খাওয়া, যদি বাংলাদেশের ইনকাম মানে বাবার কাছ থেকে টাকা নিয়ে আসা হয় তাহলে ওই ক্ষেত্রে ব্যয়বহুল, কিন্তু কোরিয়াতে যারা জব করে ওদের ক্ষেত্রে ঠিক আছে। স্টুডেন্টদের বলবো আসলে আমি স্কলারশিপ নিয়ে আসার জন্যই। আর যারা জব হোল্ডার তাদের বলবো, বাংলাদেশে যাদের ভালো একটা এক্সপিরিয়েন্স আছে, ভালো মানে জব স্কিল থাকে, তারা কোরিয়াতে বিভিন্ন জব পোর্টাল আছে, যেমন জব কোরিয়া একটা পপুলার ওয়েবসাইট, সারামিন পপুলার ওয়েবসাইট, ওইখানে নিজের প্রোফাইল ক্রিয়েট করে ট্রাই করে দেখতে পারে, যদি পায় আমার মনে হয় দেখে যাওয়া ভালো, কোরিয়ার একটা অপরচুনিটি ট্রাই করা উচিত। আর যারা ট্যুরিস্টে আসবে, সেটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার, তবে অবশ্যই আমাদের ইনচন খুবই ভালো এরিয়া, বুসান, জেজু ঘুরে যাওয়ার জন্য আমন্ত্রণ রইলো। খুবই সুন্দর প্লেস, কোরিয়া দেখার মতো অনেক জায়গা আছে, আসলে আমার মনে হয় থেকে যেতে যাবে, মানে সবাই পছন্দ করবে ঘুরার জন্য। গ্রেট সুন্দর। সাজ্জাদ ভাই, সাজ্জাদ হোসেন শাওন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সময় দেওয়ার জন্য এবং অনেকগুলা সুন্দর, সুন্দর জিনিস আমাদেরকে বলার জন্য। আমি আশা করি যে আমাদের যারা দেখবেন বা যারা দেখছেন তারা থেকে অনুপ্রাণিত হবেন এবং এই বিষয়গুলা কনসিডারেশন এ নিয়ে বিবেচনায় নিয়ে তারা নিজেরাও চেষ্টা করবেন। যদি তারা কোরিয়াতে দেশের বাইরে পড়াশোনা নিজের আম একটা জীবন গড়ার জন্য যেতে চান। সো আপনাকে আবারও আমি শুভেচ্ছা জানিয়ে এবং আপনার উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাফল্য কামনা করে আজকের আমাদের এই বিদেশের গল্পের অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে সবাইকে বলছি যে এই গল্প শুধুমাত্র সাজ্জাদ হোসেন শাওনের না, এটা মূলত হচ্ছে যে বিদেশে যারা থাকে মূলত সবার গল্প। আমরাও শুনতে চাই আপনার কাছ থেকে এই ধরনের গল্প, যে গল্প হয়তোবা সবসময় সহজ পথের না, অনেক চড়াই উতরাই থাকে, অনেক চ্যালেঞ্জ থাকে, সেগুলা পার করেই সাজ্জাদ হোসেন শাওনের মতো মানুষরা বিদেশে দেশের মুখ উজ্জ্বল করছেন। তাদের কাছে আমরা কৃতজ্ঞ। সাজ্জাদ ভাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো একটা পর্বে। ধন্যবাদ সবাইকে। আপনাকেও আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। শুভেচ্ছা রইল, আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।